আসসালামু আলাইকুম, আমি ডক্টর আব্দুল্লাহ মামুন। আজকে তোমাদের সামনে জুলজি ষষ্ঠ অধ্যায়ের অসমো রেগুলেশন নিয়ে আলোচনা করব। প্রথমে হেডিং দাও অসমো রেগুলেশন। দেখো অসমো রেগুলেশন, অসমো রেগুলেশন। শোনো, অসমো রেগুলেশন যে শব্দটা এটা এসেছে হলো অসমোসিস শব্দ থেকে। অসমোসিস মানে কি বলো দিনি? অবিশ্রবণ। আমরা জানি তাহলে অসমো, তাহলে এই শব্দটা অসমোসিসের সাথে সম্পৃক্ত। অসমোসিস মানে হলো অবিশ্রবণ, অবিশ্রবণ। শোনো, তাহলে এই যে অবিশ্রবণ, আমরা জানি ব্যাপন কাকে বলে আর অবিশ্রবণ কাকে বলে। ঠিক আছে? ব্যাপন হলো উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো দ্রবণ ছড়িয়ে পড়াটাকে বলা হয় কি? ব্যাপন। আর নিম্ন ঘনত্বের থেকে যদি উচ্চ ঘনত্বের দিকে যদি কোনো দ্রবণ ছড়িয়ে পড়ে তখন সেটাকে কি বলা হয়? অসমোসিস। কি বলা হয়? অসমোসিস। শোনো, এখানে তোমাদের যে ডেফিনিশনটা দেওয়া আছে আমরা অসমোসিস রেগুলেশন সম্পূর্ণভাবে পড়ব। দেখো, আমরা জানি যে আমাদের রক্তনালী বা রক্তে, তোমরা সবাই জানো যে রক্তে 90 থেকে 92% পানি থাকে। রক্তে কত পার্সেন্ট পানি থাকে? 90 থেকে 92। 90 থেকে 92% পানি থাকে। তো এই পানিটা আমাদের কোষের মধ্যেও তো থাকে। তুমি জানো যে কোষের মধ্যে পানি থাকে কতটুকু? 70 থেকে 90%। প্রোটোপ্লাজমে পানির পরিমাণ কতটুকু? 70 থেকে কি 90%। দেখো, এই যে কোষ মনে করো যে এইভাবে পাশাপাশি অবস্থান করে। কি করে? পাশাপাশি অবস্থান করে। এবং দেখো, কোষের মধ্যে পানি এবং কোষের বাহিরে ফাঁকা জায়গা আছে। এই যে দেখো, কোষের মধ্যে কি আছে? ফাঁকা জায়গা আছে। এটা হলো একটা কোষ। এটা কি? কোষ। খেয়াল করবা সবাই, এটা প্রত্যেকটা একটা কোষ। কোষের এটা কি? এটাকে আমরা বলতে পারবো না অন্তঃকোষ। এটা কি? অন্তঃকোষ। আর বাহিরে যে ফাঁকা জায়গা আছে এটা কি? বহিঃকোষ অথবা বহি অংশ অথবা বাহিরের অংশ, কোষের বাহিরের অংশ। শোনো, একটা কোষের ভিতরের অংশ আর বাহিরের অংশের মধ্যে পানির যে ভারসাম্য, এটা নিয়ন্ত্রণ করার যে প্রক্রিয়া তাকে বলা হয় অসমো রেগুলেশন। আমার কথা কি বোঝাইতে পারছি? দেখো, তাহলে কোষের বাহিরে এবং ভিতরে পানির ভারসাম্য নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াটাকে বলা হয় কি? অসমো রেগুলেশন। অথবা এটাকে আমি অন্যভাবে বলতে পারি, কোষের ভিতরে ও বাহিরে অবিশ্রবণিক চাপ নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াটাকে বলা হয় অসমো রেগুলেশন। আমার কথা কি বোঝাতে পারছি? এই যে অসমো রেগুলেশন, আমি কি বলেছি তোমাদের? অসমো রেগুলেশন এটা হলো মূলত আমাদের রক্তের মধ্যে এবং কোষের মধ্যে পানির মাত্রা নিয়ন্ত্রণের একটা প্রক্রিয়া। ক্লিয়ার? দেখো, তাহলে রক্তে যখন পানির পরিমাণ, প্রথম দেখো এটা খেয়াল করবা, রক্তে যখন পানির পরিমাণ কমে যায় তখন এটা আমাদের মস্তিষ্কের এই অংশটার নাম হলো হাইপোথ্যালামাস। থ্যালামাস, খেয়াল করবা এটার নাম কি? হাইপোথ্যালামাস। ঠিক আছে তো? মস্তিষ্কের এই হাইপোথ্যালামাস আমাদের রক্তে এবং কোষের মধ্যে যে পানির পরিমাণ কমে গেছে এটাকে শনাক্ত করতে পারে। এটা কি করতে পারে? শনাক্ত করতে পারে। তাহলে কোন অংশ তোমার এটা শনাক্ত করলো বলো? হাইপোথ্যালামাস। তাহলে রক্তে পানির পরিমাণ কমে গেছে, এটা কি প্রথমে কি করলো? শনাক্ত করলো। ঠিক আছে তো?
এই যে দেখো শনাক্ত করার পরে খেয়াল করবা প্রত্যেকটা জিনিস, এই যে এই গ্রন্থিটার নাম হলো পিটুইটারি গ্রন্থি। দেখো এই পিটুইটারি যে গ্রন্থি, এই অংশের দুইটা পার্ট। এই অংশের কয়টা পার্ট? দুইটা। এই যে দেখো এইটা হলো সম্মুখ অংশ, এটার নাম কি? সম্মুখ অংশ। আর এই যে পিছনের যেটা, এটা হলো পশ্চাৎ অংশ। একটা সম্মুখ অংশ আর একটা কি? পশ্চাৎ অংশ। খেয়াল করবা, তা এই হাইপোথ্যালামাস যখন শনাক্ত করে যে রক্তে পানির পরিমাণ কমে গেছে, তখন পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ অংশকে একটা হরমোন ক্ষরণের জন্য উদ্দীপ্ত করে অথবা বার্তা পাঠায়। তাহলে বার্তাটা কোথার থেকে আসলো? হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি গ্রন্থিতে আসলো। পিটুইটারি গ্রন্থির কোন অংশে আসলো? পশ্চাৎ অংশে। কোথায়? এবং পশ্চাৎ অংশ থেকে একটা হরমোন খরিত হয়, এটাকে বলা হয় এডিএইচ হরমোন, অর্থাৎ অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ডাইউরেটিক হরমোন, আর এর সংক্ষিপ্ত রূপ হলো এডিএইচ। খেয়াল করছো? দেখো অ্যান্টি ডাইউরেটিক হরমোনের আরেকটা নাম আছে, এটাও তোমাদের মনে রাখতে হবে। এটার আরেকটা নাম হলো ভেসোপ্রেসিন। এটার আরেকটা নাম কি? ভেসোপ্রেসিন। খেয়াল করো, তাহলে মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ অংশ থেকে এই হরমোনটা খরিত হলো। তোমাদের দুইটা এক্সট্রা ইনফরমেশন বলি, দরকার লিখে রাখো। মানবদেহের সব থেকে ছোট গ্রন্থিটা, ছোট গ্রন্থি, কিন্তু মানবদেহের যতগুলো গ্রন্থি আছে তার মধ্যে থেকে সব থেকে বেশি পরিমাণে কার্য সম্পাদন করে হলো পিটুইটারি গ্রন্থি। এই জন্য এটাকে বলা হয় মাস্টার গ্রন্থি বা প্রভু গ্রন্থি। মনে থাকবে? মাস্টার গ্রন্থি অথবা কি? প্রভু গ্রন্থি। দেখো এখান থেকে অ্যান্টি ডাইউরেটিক হরমোন খরিত হবার পরে সেটা রক্তের মাধ্যমে, কার মাধ্যমে? রক্তের মাধ্যমে এটা চলে আসলো কিডনিতে। কোথায় আসলো? কিডনিতে আসলো। দেখো এই যে এখানে একটু খেয়াল করো, অ্যান্টি মানে কি? বিপরীত না? অ্যান্টি মানে কি? বিপরীত। আর ডাইউরেটিক মানে মূত্র উৎপন্ন হওয়া। ডাইউরেটিক মানে কি? মূত্র উৎপন্ন হওয়া। কিন্তু এখন বলেছে অ্যান্টি ডাইউরেটিক, তাহলে কি হবে বলো? মূত্র উৎপাদন কম হবে। বুঝতে পারছো? কম হবে। যেমন দেখো ও রক্তের মাধ্যমে যখন কিডনিতে আসলো, কিডনিতে আসার পরে ওর দুইটা কাজ। এই যে গ্লোমেরুলাস না, গ্লোমেরুলাস, দেখো এই যে গ্লোমেরুলাসে তোমরা সবাই জানো এখানে অতি পরিস্রাবণ সম্পূর্ণ হয়, অর্থাৎ আল্ট্রাফিল্ট্রেশন সম্পূর্ণ হয়। এবং প্রতি মিনিটে তোমরা জানো যে এই যে ফিল্ট্রেশন যেটা হয়, প্রতি মিনিটে 1 ঘন সেন্টিমিটার মূত্র উৎপন্ন হয়। এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যখন তোমার রক্তে পানির পরিমাণ কমে গেছে, যেমন আমরা যখন রোজা থাকি অথবা উপোস থাকি, তখন রক্তে পানির পরিমাণ কমে যায়, কারণ আমরা তো খাই না। ঠিক আছে? তখন এই অ্যান্টি ডাইউরেটিক হরমোন এই মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয়ে সেটা কিডনিতে আসে এবং ফিল্ট্রেশনের যে হার এটা কমায় দেয়। এবং প্রতি মিনিটে তখন 0.5 ঘন সেন্টিমিটার মূত্র উৎপন্ন হয়, অবলিক 0.5 মিলিলিটার পার মিনিটে মূত্র উৎপন্ন হয়। তাহলে মূত্র উৎপাদন এখন কি হয়ে গেল বলো? অর্ধেক হয়ে গেল না? তাহলে অ্যান্টি ডাইউরেটিক হরমোনের প্রথম কাজ কি বলো? প্রথম কাজ কি? ফিল্ট্রেশনের হার কি করে দেয়? কমায় দেয়, যার ফলে মূত্র উৎপাদন কমে যায়। লেখো সুন্দর করে, 1 নম্বর পয়েন্টে লেখো, অ্যান্টি ডাইউরেটিক হরমোনের প্রথম কাজ
অ্যান্টিডাইউরেটিক হরমোনের প্রথম কাজ 1 নম্বরে লিখবা অতি ফিল্ট্রেশনের হার কমিয়ে দেয় অথবা আল্ট্রা ফিল্ট্রেশনের হার কমিয়ে দেয়। আল্ট্রা ফিল্ট্রেশনের হার কমিয়ে দেয়, যার ফলে মূত্র উৎপাদন হ্রাস পায়। যার ফলে মূত্র উৎপাদন হ্রাস পায়। যার ফলে মূত্র উৎপাদন কি হলো বলো? হ্রাস পায়। প্রতি মিনিটে কতটুকু কমে গেছে? 0.5 ঘন সেন্টিমিটার মূত্র উৎপাদন কমে গেছে। ঠিক আছে তো? এইবার শোনো, তোমরা সবাই মোটামুটি আরও কয়েকটা ক্লাস করে তোমরা জানো যে মূত্রের মধ্যে, আমরা জানি যে মূত্রের মধ্যে 95 থেকে 97% পানি থাকে। কি থাকে? পানি থাকে। খেয়াল করবা সবাই, প্রত্যেকজন। তাহলে মূত্রের মধ্যে কত পার্সেন্ট পানি থাকে? 90 থেকে 97%, 95 থেকে 97%। এবার খেয়াল করো, মূত্র এসে জমা হয় কোথায়? এই জায়গাটার নাম কি বলো? ক্যাপসুলার স্পেস। নাম কি? ক্যাপসুলার স্পেস। শোনো, এই ক্যাপসুলার স্পেস এসে জমা হয়। পরবর্তীতে খেয়াল করবা, এদিকে তাকাও, এই যে মূত্রের উপাদানগুলো, এটা কি নালিকা? নিকটবর্তী প্যাসনালিকা। এটা কি? হেনলির লুপ। এটা কি? দূরবর্তী প্যাসনালিকা। তাহলে এইটা হলো নিকটবর্তী, এইটা হলো হেনলির লুপ, আর পরবর্তী এটা কি? দূরবর্তী প্যাসানো নালিকা। এখন খেয়াল করবা, তাহলে অ্যান্টিডাইউরেটিক হরমোনের প্রথম কাজ হলো ফিল্ট্রেশনের হার কমায় দেয়। দ্বিতীয় নম্বর কাজ হলো, এই যে দেখো, এই যে নেফ্রনের যে নালী, এই নালীর যেটা দেখো, এই যে নেফ্রনের যে নালী, নিকটবর্তী প্যাসনালিকা, হেনলি লুপ এবং দূরবর্তী নালিকা, এই নেফ্রনের নালীর ভেদ্যতা বাড়িয়ে দেয়। ভেদ্যতা বাড়িয়ে দেয়। খেয়াল করো সবাই। দ্বিতীয় নম্বর কাজ অ্যান্টিডাইউরেটিক হরমোনের নেফ্রনের নালীর, সেটা হলো নিকটবর্তী, হেনলি লুপ এবং দূরবর্তী, সবার ভেদ্যতা কী করে? বাড়িয়ে দেয়। তোমরা সবাই জানো যে এই নেফ্রনের নালীর চতুর্দিকে রক্তনালী থাকে। কি থাকে? রক্তনালী থাকে। এইবার শোনো, যদি ভেদ্যতা বেড়ে যায়, খুব ভালো করে খেয়াল করবা, যদি ভেদ্যতা বেড়ে যায় তাহলে নেফ্রনের নালীর মধ্যে যে মূত্রের মধ্যে যে পানি আছে, সেই পানিগুলো পুনরায় আবার রক্তে ফিরে যায়। পুনরায় আবার কোথায় ফিরে যায়? রক্তে ফিরে যায়। এখন তোমরা আমাকে বলো, রক্তে যদি ফিরে যায় তাহলে রক্তে পানির পরিমাণ বৃদ্ধি পাবে কি পাবে না বলো? আবার বলতেছি, খেয়াল করো, অ্যান্টিডাইউরেটিক হরমোনের দ্বিতীয় কাজ হলো নেফ্রনের নালীর ভেদ্যতা বাড়িয়ে দেয়। কি করে? ভেদ্যতা বাড়িয়ে দেয়। তোমরা যদি ভেদ্যতা না বোঝো তাহলে আমি আরেকটু দেখাই। মনে করো যে নালীটা প্রথমে এমন ছিল, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে এই নালী মধ্যে সূক্ষ্ম ছিদ্রের সৃষ্টি হয়েছে। কিসের সৃষ্টি হয়েছে? সূক্ষ্ম ছিদ্রের সৃষ্টি হয়েছে। আমি জাস্ট এভাবে তোমাদের বোঝালাম। তাহলে এখন বলো, এর ভেদ্যতা কি বেড়ে গেল না বলো তো? তাহলে আগে এর মধ্যে দিয়ে যে পরিমাণ পুনঃশোষণ হতে পারতো বা নির্বাচনমূলক পুনঃশোষণ হতে পারতো, এখন কি বেশি পরিমাণ যাবে না বলো তো? দেখো, তাহলে নেফ্রনের নালীর মধ্যে যে মূত্র আছে তার মধ্যে পানি আছে। এখন যেহেতু আমাদের রক্তে পানির পরিমাণ কম, এখন যদি পানি সব মূত্রের মাধ্যমে চলে যায়, আমাদের দেহে পানির পরিমাণ অতিমাত্রায় কী হয়ে যাবে? কমে যাবে। এই জন্য নেফ্রনের নালীর ভেদ্যতা বাড়িয়ে দেয় হলো অ্যান্টিডাইউরেটিক হরমোন, যার ফলে এই নেফ্রনের নালীর থেকে পানিগুলো পুনরায় আবার রক্তে কী হয়ে যায়? ফিরে যায়। আর এভাবে রক্তে
নালীতে রক্তের মধ্যে পানির পরিমাণ বৃদ্ধি পায়। আর পানির পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে বলো যে এই যে রক্তে যে পানির পরিমাণ কমে গেছিল সেটা কি পুনরায় আবার সঠিক মাত্রায় চলে আসবে না? আর এভাবে আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস এটা শনাক্ত করে অ্যান্টিডাইউরেটিক হরমোন ক্ষরিত হবার মাধ্যমে আমাদের রক্তের পানির মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে এবং কোষের মধ্যে পানির মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে। এটাকেই বলা হয় অসমো রেগুলেশন। এটাকে কি বলা হয়? অসমো রেগুলেশন। খুব ভালো করে খেয়াল করো, একবার বলেছি না, এরপরে বললে তোমরা ইনশাল্লাহ এটা আমার বলাও লাগবে না, দ্বিতীয় নম্বর তোমরা এমনিতেই পারবা। দেখো প্রথম যে কথাটা বলবা যে আমাদের রক্তে যখন পানির পরিমাণ কমে যায় তখন আমাদের মস্তিষ্কের কোন অংশ সেটা শনাক্ত করতে পারে? হাইপোথ্যালামাস। শনাক্ত করার পরে এই সামনের অংশে অর্থাৎ হাইপোথ্যালামাসের সামনের অংশে যে পিটুইটারি গ্রন্থি থাকে এই গ্রন্থি থেকে একটা হরমোন ক্ষরণের নির্দেশ প্রদান করে। এটার নাম কি? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ক্লিয়ার? অ্যান্টি ডাইউরেটিক হরমোন রক্তের মাধ্যমে কিডনিতে চলে আসে এবং অ্যান্টি ডাইউরেটিক হরমোনের দুইটা কাজ। কয়টা কাজ? দুইটা কাজ। একটা হলো ফিল্ট্রেশনের হারকে কমিয়ে দেয় এবং প্রতি মিনিটে মূত্র উৎপাদন ক্ষমতা কী হয়ে যায়? কমে যায়। অর্থাৎ আমরা জানি প্রতি মিনিট এখন কতটুকু মূত্র উৎপন্ন হয়? 0.5 ঘন সেন্টিমিটার। এরপর আসো আর একটা কাজ করে, সেটা হলো নেফ্রনের নালীর যে ভেদ্যতা, নেফ্রনের নালীর যে ভেদ্যতা, এই নেফ্রনের নালীর ভেদ্যতাটাকে কি করে? বাড়িয়ে দেয়, যার ফলে মূত্রের মধ্যে থাকা পানিগুলো পুনরায় আবার রক্তে ফিরে যায়, যার ফলে রক্তের আয়তন কি হয়? বৃদ্ধি পায়। ঠিক আছে তো? কিন্তু মূত্রের পরিমাণে এই সময় কম উৎপন্ন হবে নাকি বেশি উৎপন্ন হবে? বলো। কম উৎপন্ন হবে। এখন তাহলে এই সময় মানে বেশি পরিমাণে ঘনমূত্র উৎপন্ন হবে এবং মূত্র একেবারে হলুদ বর্ণের হয়ে যাবে। আমার কথা কি বুঝাইতে পারছি? আমার কথা কি বুঝাইতে পারছি? তাহলে কখন, এমসিকিউতে বারবার করে আসছে, কখন ঘনমূত্র উৎপন্ন হবে বলো? অ্যান্টিডাইউরেটিক হরমোন যখন কি হবে? ক্ষরিত হবে। ক্লিয়ার? এইবার দেখো দ্বিতীয় নম্বর, যখন রক্তে পানির পরিমাণ বেড়ে গেছে, কোষের মধ্যে পানির পরিমাণ বেড়ে গেছে, তখন এটা শনাক্ত করবে কে? হাইপোথ্যালামাস। কে শনাক্ত করবে? দেখো এই যে হাইপোথ্যালামাস শনাক্ত করলো, এখন অ্যান্টিডাইউরেটিক হরমোন এই যে পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ অংশ থেকে ক্ষরিত হচ্ছিল, এই অ্যান্টিডাইউরেটিক হরমোন ক্ষরণ কমিয়ে দিবে। কি করবে? কমিয়ে দেবে। কমিয়ে দিলে দেখো তাহলে কিডনিতেও অ্যান্টিডাইউরেটিক হরমোন কম আসবে এবং এখন যে কাজটা হবে তখন গ্লোমেরুলাসে ফিল্ট্রেশনের হার বেড়ে যাবে এবং প্রতি মিনিটে, খুব ভালো করে লিখে রাখো, প্রতি মিনিটে তখন 16 ঘন সেন্টিমিটার মূত্র উৎপন্ন হবে পার মিনিটে। কতটুকু উৎপন্ন হবে? 16 ঘন সেন্টিমিটার মূত্র উৎপন্ন হবে। ক্লিয়ার? এইবার দেখো, এবং সে আর একটা কাজ করবে। আগে কি করেছিল? ভেদ্যতা বাড়িয়ে দিয়েছিল, নেফ্রনের নালীর ভেদ্যতা কি করেছিল? বাড়িয়ে দিয়েছিল। এখন কি করবে? কমিয়ে দেবে, যার ফলে বেশি পরিমাণে মূত্র উৎপন্ন হবে। বেশি পরিমাণে কি উৎপন্ন হবে? এখন বলো, বেশি পরিমাণে যদি মূত্র উৎপন্ন হয় সেই মূত্র কি হালকা হবে নাকি ঘন হবে? হালকা হবে। বুঝতে পারছো তো? অনেকবার পরীক্ষায় এসেছে যে কখন মূত্র হালকা হবে, কখন মূত্র ঘন হবে। তাহলে তোমরা একটু সুন্দর করে লিখে নাও। 1 নম্বরে দাও, অ্যান্টিডাইউরেটিক হরমোন ক্ষরিত হলে। 3টা পয়েন্ট যদি মাথায় রাখতে পারো, এটা তোমার লেখা কোনো বিষয় না। লেখো, অ্যান্টিডাইউরেটিক হরমোন ক্ষরিত হলে, অ্যান্টিডাইউরেটিক হরমোন ক্ষরিত হলে মূত্র উৎপাদন কমে যাবে। অ্যান্টিডাইউরেটিক হরমোন ক্ষরিত হলে মূত্র উৎপাদন কমে যাবে, কিন্তু মূত্র অতিমাত্রায় ঘন হবে। অতিমাত্রায় কি হবে? ঘন হবে। তাহলে এটা কার সাথে সম্পৃক্ত বলো? হরমোন ক্ষরণের সাথে সম্পৃক্ত। অ্যান্টিডাইউরেটিক হরমোন যত বেশি ক্ষরিত হবে মূত্র উৎপাদন তত কম হবে।
কিন্তু মূত্র কি হবে? ঘন হবে। অপরটা লেখো, অ্যান্টিডাইউরেটিক হরমোন ক্ষরণ কমে গেলে মূত্র উৎপাদন বেড়ে যায়। মূত্র উৎপাদন বেড়ে যায়, যার ফলে বেশি পরিমাণে মূত্র উৎপন্ন হয় কিন্তু হালকা মূত্র উৎপন্ন হয়। অ্যান্টিডাইউরেটিক হরমোন ক্ষরণ কমে গেলে মূত্র উৎপাদন বেড়ে যায়, ফলে হালকা মূত্র উৎপন্ন হয়। আগে কি হয়েছিল বলো? ঘনমূত্র। এখন কি হবে বলো? হালকা মূত্র। যখন বেশি পরিমাণে মূত্র উৎপন্ন হয় তখন কি সেটা মূত্রটা কেমন হবে? হালকা হবে। বুঝতে পারছো তো? ঠিক আছে, হ্যাঁ, আপেক্ষিক গুরুত্ব কমে যাবে। ঠিক আছে, দেখো খেয়াল করো, আমি আর একবার বলতেছি, এটা দুইভাবে কোশ্চেন আসে। সেটা হলো অসমো রেগুলেশন প্রক্রিয়া বর্ণনা করো, অথবা অসমো রেগুলেশন প্রক্রিয়ায় অ্যান্টিডাইউরেটিক হরমোনের ক্রিয়া বর্ণনা করো। পারবা না ইনশাল্লাহ? দেখো প্রথমে যেটা বলবা, যদি আমাদের রক্তে পানির পরিমাণ কমে যায়, এটি মস্তিষ্কের হাইপোথ্যালামাস শনাক্ত করতে পারে, এবং শনাক্ত করার পরে পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ অংশ থেকে অ্যান্টিডাইউরেটিক হরমোন ক্ষরণের প্রক্রিয়া নির্দেশ প্রদান করে। ঠিক আছে তো? অথবা হাইপোথ্যালামাস শনাক্ত করার পরে পিটুইটারি গ্রন্থিকে নির্দেশ প্রদান করে অ্যান্টিডাইউরেটিক হরমোন ক্ষরণের জন্য। অ্যান্টিডাইউরেটিক হরমোন ক্ষরিত হবার পরে এটি রক্তের মাধ্যমে কিডনিতে চলে আসে। কিডনিতে আসার পরে অ্যান্টিডাইউরেটিক হরমোনের দুইটা কাজ, ফিল্ট্রেশনের হারকে কী করবে? কমাই দিবে, যার ফলে মূত্র উৎপাদন কমে যাবে। অন্যদিকে নেফ্রনের নালীর ভেদ্যতা বাড়িয়ে দিবে, যার ফলে নেফ্রনের নালীর মধ্যে থাকা যে মূত্র, সেই মূত্রের মধ্যে থাকা পানিগুলো পুনরায় আবার রক্তে ফিরে যাবে। আর এভাবে রক্তের আয়তন বেড়ে যায় এবং রক্তের চাপও ক্রমান্বয়ে স্বাভাবিক হয়ে যায়। ক্লিয়ার? অন্যদিকে রক্তে যদি পানির পরিমাণ বেড়ে গেলে তাহলে রক্তের চাপও বেশি থাকে, তখন এই হাইপোথ্যালামাস এটাকে শনাক্ত করে অ্যান্টিডাইউরেটিক হরমোন ক্ষরণের যে নির্দেশ, এখানে কি বলবে? যে হাইপোথ্যালামাস অ্যান্টিডাইউরেটিক হরমোন ক্ষরণটাকে কমিয়ে দিতে বলবে, এবং অ্যান্টিডাইউরেটিক হরমোন ক্ষরণ কমে গেলে গ্লোমেরুলাসে ফিল্ট্রেশনের হার কী হয়ে যাবে? বেড়ে যাবে। ক্লিয়ার? বেশি পরিমাণে মূত্র উৎপন্ন হবে, এবং আমি বলেছি প্রতি মিনিটে কতটুকু? 16 ঘন সেন্টিমিটার পার মিনিট। এবং দেখো সে আর একটা কাজ করবে, নেফ্রনের নালীর ভেদ্যতাটাকে সে কী করবে? কমিয়ে দিবে। কি করবে? কমিয়ে দেবে, যার ফলে বেশি পরিমাণে মূত্র উৎপন্ন হবে। তাহলে যখন অ্যান্টিডাইউরেটিক হরমোন ক্ষরিত হবে তখন কম পরিমাণ মূত্র উৎপন্ন হবে কিন্তু ঘন। ঠিক আছে তো? আর অ্যান্টিডাইউরেটিক হরমোন ক্ষরণ যখন কমে যাবে তখন বেশি পরিমাণে মূত্র উৎপন্ন হবে, এবং মূত্রটা কেমন হবে? হালকা হবে। পারবা না ইনশাল্লাহ? পারবা তো? ঠিক আছে। এরপরে দেখো পরের অংশ, অসমো রেগুলেশন। এটা তোমাদের আমি সুন্দর করে বলেছি, কোনো কিছু বাদ দিই নাই। এখন দেখো, এই যে দেখো কিডনি বিকল, কিডনি বিকল যে হয় এবং এর লক্ষণ আছে, করণীয় আছে, এগুলো আমাদের কিছুটা হলেও জানতে হবে, একবারে ছেড়ে গেলে হবে না। দেখো 1 নম্বরে শোনো, কিডনি বিকল হলে তুমি কখন বুঝতে পারবা যে তোমার কিডনি অনেকটা ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে? শোনো, কিডনি যখন প্রায় 70 থেকে 75%, কত পার্সেন্ট? 70 থেকে 75% যখন কিডনি নষ্ট হয়ে যায় তখন বোঝা যায়। আমার কথা বুঝছো? এর আগে তেমন বোঝা যায় না, কিন্তু টেস্ট করলে বোঝা যাবে। বুঝতে পারছো? তাহলে দেখো, বৃক্কের দীর্ঘস্থায়ী বিকল, মনে করো যে একটা মানুষের কিডনি নষ্ট হয়ে গেছে, তার সময়সীমা 3 মাস বা তার অধিক হয়ে গেছে, তখন সেটাকে আমরা বলবো হলো দীর্ঘস্থায়ী বিকল, অথবা মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় ক্রনিক রেনাল ফেলার। কি বলা হয়? যাদের এমন সমস্যা হবে তাদের একটা ট্রিটমেন্ট, দেখো, হয় ডায়ালাইসিস করবা, ডায়ালাইসিস করতে হবে, অর্থাৎ রক্তটাকে পরিশোধন করতে হবে সপ্তাহে নিম্নে 2 বার। সপ্তাহে কতবার? 2 বার। অথবা অন্যের কাছ থেকে
কিডনি নিয়ে নতুন কিডনি প্রতিস্থাপন করতে হবে। বুঝতে পারছো তো? এরপরে আসো, মনে করো যে বৃক্কের তাৎক্ষণিক বিকল, এটা দেখো মেডিকেল নাম হলো অ্যাকুইট রেনাল ফেলার। শোনো, মনে করো যে কিডনিতে কোনো সমস্যা নাই, কিন্তু 48 ঘন্টার মধ্যে মনে করো যে এমন হয়েছে যে বজ্র যে নিষ্কাশন হয়, মূত্র যে উৎপন্ন হয়, দেখা গেল তার আর উৎপন্ন হচ্ছে না, তাহলে তো বোঝা যাবে যে তার কিডনি কাজ করতেছে না। বুঝতে পারছো তো? এটা বিভিন্ন কারণে হতে পারে, হার্ট অ্যাটাকের কারণে হতে পারে, হার্ট ফেলের কারণে হতে পারে, আরও অন্যান্য ডায়রিয়ার কারণে হতে পারে, এবং সাপে কামড়ালে হতে পারে, শক লাগলে হতে পারে। বুঝতে পারছো তো? তাদেরকে আমরা বলে থাকি তাৎক্ষণিক বিকল। এবং তাৎক্ষণিক বিকল যদি হয় আর কিডনির মাধ্যমে যদি মূত্র অপসারিত না হয়, তাহলে রক্তে যদি পটাশিয়ামের পরিমাণ যদি বৃদ্ধি পায়, কার পরিমাণ? রক্তে যদি পটাশিয়ামের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে কি দেখো, কিডনি অপসারণ করতে পারছে না পটাশিয়াম, যার কারণে কি করতেছে, রক্তে পুনরায় আবার পটাশিয়াম ফিরে চলে আসতেছে। এই পটাশিয়ামের পরিমাণ বেড়ে গেলে আমাদের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়, যার ফলে রুগী মারা যেতে পারে। ক্লিয়ার? দেখো, এরপরে দেখো তাৎক্ষণিক বিকলের কারণ, কয়েকটা কারণ একটু জেনে রাখো। 1 নম্বরে দেখো, এখানে 70% কথা বলছে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপজনিত কারণে তাৎক্ষণিক বিকল হতে পারে। ক্লিয়ার? এখন দেখো, বৃক্কে প্রদাহ মানে রক্ত প্রবাহ হ্রাস। এখন রক্ত প্রবাহ কেন হ্রাস হবে? দেখো, যেমন ডায়রিয়া, রক্তক্ষরণ, হার্ট অ্যাটাক, হার্ট ফেলার, তীব্র পানি শূন্যতা, এগুলোর কারণে বৃক্কে রক্ত প্রবাহ হ্রাস পেতে পারে। ক্লিয়ার? এরপরে দেখো ক্ষতিগ্রস্ত বৃক্ক। দেখো, তাহলে বৃক্ক প্রদাহ বা ওষুধের ক্রিয়া, তোমাদের বলতেছিলাম না যে সাপে যদি দংশন করে কাউরের, সাপে কামড়ালে এটা হতে পারে। এছাড়া কিছু রোগ আছে দেখো, যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাস, হেপাটাইটিস, যক্ষ্মা, ম্যালেরিয়া, এগুলোর কারণেও মানুষের তাৎক্ষণিক বিকল হতে পারে কিডনিতে। বুঝতে পারছো তো? এরপরে দেখো, মূত্র উৎপন্ন হচ্ছে, কিন্তু মূত্র যে নিঃসরণ করবে, অপসারণ করবে, সেখানে কিছু বাধা আছে। যেমন তুমি জানো যে এই নালীটার নাম কি? ইউরেটার। এখন মূত্র উৎপন্ন হচ্ছে, কিন্তু এখানে মনে করে যে বড় বড় দুইটা পাথর হয়েছে। বুঝতে পারছো তো? এখন কি মূত্র অপসারিত হতে পারবে না। তাহলে যদি মূত্র উৎপন্ন হয় কিন্তু নিঃসরণের যে জায়গাগুলো, এগুলো যদি ব্লক থাকে, তাহলেও তাৎক্ষণিকভাবে কি কিডনি বিকল হতে পারে। আমার কথা কি বোঝাইতে পারছি? দেখো, এর পরের অংশ খেয়াল করো। এই যে বৃক্ক বিকলের লক্ষণ, এগুলো নিজেরা একটু পড়িও। হ্যাঁ, এখন শোনো, এই যে বিকল হলে করণীয় কি? স্বাভাবিকভাবে যেমন তোমরা জানো যে হার্ট যদি ভেঙে যায় বা অস্থি যদি ভেঙে যায়, এখানে মানে প্রাথমিক কিছু চিকিৎসা আছে। মনে করো যে তুমি হাতটাকে নড়াচড়া করাবা না, এখানে মনে করো যে মানে কাঠ অথবা বাঁশের চটি দ্বারা সুন্দর করে বেঁধে অভিজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাবা। কিন্তু এইখানে আসলে সরাসরি তোমার রুগীকে নিয়ে চিকিৎসকের কাছে নিয়ে যাইতে হবে। বুঝতে পারছো তো? এখানে তোমার আর করার কিছু নাই। তাহলে প্রথম কি করতে হবে? অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দ্বিতীয় নম্বর, স্বাভাবিকভাবে এই মানে কিডনি যদি বিকল হয়, যেহেতু পানি বের হতে পারে না, রক্তচাপ বেড়ে যায়, তুমি একটা কাজ করতে পারো যে রক্তচাপটা একটু পরিমাপ করতে পারো। বুঝতে পারছো তো? রক্তচাপ পরিমাপ করলে তুমি দেখবা, আমরা জানি যে রক্তের স্বাভাবিক মাত্রা কত, 120/80, এটা ক্রমান্বয়ে বেড়ে যাবে। ক্লিয়ার? এরপরে দেখো, এখানে একটা পরিসংখ্যান দিছে, বলতেছে কিডনি যে বিকল হয় তার 44% কাদের ক্ষেত্রে হয়? ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে। আর উচ্চ রক্তচাপের ক্ষেত্রে কত পার্সেন্ট? 40%। এবার দেখো, নিয়ন্ত্রিত আহার করা। স্বাভাবিকভাবে তুমি প্রোটিন জাতীয় খাবার কম খাইতে হবে। কি বললাম? কম প্রোটিন খাবার গ্রহণ করতে হবে। এছাড়া কয়েকটা খাবার খুব ভালো করে মাথায় রাখতে হবে। দেখো, পনির, দ্বিতীয় নম্বরে চকলেট,
কমলা, আর একটা হলো মাশরুম। এই খাবারগুলো তোমরা কেন কম খাবা জানো? দেখো আঁশ আছে, এর মধ্যে পটাশিয়ামের পরিমাণ বেশি আছে। কার পরিমাণ? পটাশিয়ামের পরিমাণ বেশি আছে। আর পটাশিয়াম যদি রক্তে বেড়ে যায় কিসের সমস্যা দেখা দেয়? হৃদযন্ত্রের সমস্যা দেখা দেয়। বুঝতে পারছো তো? এই জন্য এগুলা কি কম খাইতে হবে। ঠিক আছে, এরপরে দেখো বৃক্কের তাৎক্ষণিক বিকল যে নির্ণয় করা হয়, প্রথম কথা হলো আমরা জানি যে কিডনি বিকল হলে তার কার্য সম্পাদন করতে পারে না, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থগুলোকে অপসারণ করে দিতে পারে না। তাহলে আমরা জানি যে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থের মধ্যে 2% থাকে হলো ইউরিয়া। তাহলে ইউরিয়ার পরিমাণ তোমার রক্তে বাড়বে কি বাড়বে না বলো? বাড়বে তো। এইবার ক্রিয়েটিনিনের পরিমাণ তোমার রক্তে বাড়বে কি বাড়বে না বলো? বাড়বে। এবার দেখো বৃক্ক বিকল হলে রক্তে আয়নের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায় বা কিংবা কমে যায়। এরপরে দেখো এই যে দেখো বৃক্ক বিকল হলে রক্তে লোহিত রক্ত কণিকার পরিমাণ, কিসের পরিমাণ? লোহিত রক্ত কণিকার পরিমাণ কমে যায়, অর্থাৎ অ্যানিমিয়া হয়। কি হয়? অ্যানিমিয়া হয়। এর পিছনে একটা কারণ তোমাদের বলে দিই, সেটা হলো আমরা জানি কিডনি থেকে একটা হরমোন উৎপন্ন হয় যেটার নাম হলো এরিথ্রোপয়েটিন। নাম কি? এরিথ্রোপয়েটিন। শোনো, এই এরিথ্রোপয়েটিন হরমোনের কাজ হলো আমাদের লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে। ক্লিয়ার? এখন কিডনি বিকল হয়ে গেছে, এরিথ্রোপয়েটিন হরমোন কি উৎপন্ন হবে? আর এরিথ্রোপয়েটিন হরমোন যদি উৎপন্ন না হয় তাহলে লোহিত রক্তকণিকা উৎপাদনও কী হয়ে যাবে? কমে যাবে। আর লোহিত রক্তকণিকা উৎপাদন কমে গেলে তখন সেটা আমরা বলে থাকি অ্যানিমিয়া। কি বলে থাকি? অ্যানিমিয়া। আর বৃক্ক বিকল হলে মূত্রের পরিমাণ কী হয়ে যায়? কমে যায়। বুঝতে পারছো তো? তাহলে তোমরা আজকের দিনে আমি যতটুকু পড়ালাম খুব ভালো করে এটা তোমাদের পারতে হবে। যেমন প্রথমে আমি যেটা পড়াইছি অসমো রেগুলেশনের ডেফিনেশন পারতে হবে, 2 মার্কের জন্য আসে, এটা পারতে হবে। আমরা জানি যে কোষের বাহিরের এবং ভিতরের পরিবেশের অভিস্রবণিক চাপ বা পানির চাপ নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াটাকে কি বলা হয়? অসমো রেগুলেশন। অথবা সহজ কথায়ও বলতে পারো রক্তে পানির মাত্রা নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াটাকে কি বলা হয়? অসমো রেগুলেশন। ক্লিয়ার? অসমো রেগুলেশনের ক্ষেত্রে আমরা দেখেছি দুইভাবে। যখন আমরা অনাহারে থাকি, অধিক সময় ধরে না খেয়ে থাকি, তখন আমাদের রক্তে পানির পরিমাণ কী হয়ে যায়? কমে যায়। তখন একভাবে এই অসমো রেগুলেশন ক্রিয়া সম্পাদন করে, আর যখন পানির পরিমাণ বেড়ে যায় তখন একভাবে ক্রিয়া সম্পাদন করে। ক্লিয়ার? তাহলে আমরা জানি যে যখন রক্তে পানির পরিমাণ কমে যায় তখন আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে একটা হরমোন খরিত হয় যেটার নাম কি? অ্যান্টিডাইউরেটিক হরমোন। এই হরমোনের আর একটা নাম আছে ভেসোপ্রেসিন। আর একটা নাম কি? খুব ভালো করে মাথায় রাখবা, এই অ্যান্টিডাইউরেটিক হরমোনের 2টা কাজ। একটা হলো সে মস্তিষ্কের থেকে কিডনিতে যাওয়ার পরে ফিল্ট্রেশনের হার কি করবে? কমিয়ে দিবে, এবং নেফ্রনের নালীর ভেদ্যতাকে কি করবে? বাড়িয়ে দিবে। তখন পুনরায় আবার যে পরিমাণ মূত্র উৎপন্ন হচ্ছে সেখান থেকে পানিগুলো পুনরায় আবার কী হয়ে যাবে? রক্তে চলে যাবে, যার ফলে রক্তের আয়তন বেড়ে রক্তের চাপটাকেও বৃদ্ধি করে দিবে বা স্বাভাবিক করে দিবে। অন্যদিকে যখন মনে করে যে রক্তে পানির পরিমাণ বৃদ্ধি পায় তখন এই হরমোন ক্ষরণ কী হয়ে যায়? কমে যায়। তখন ফিল্ট্রেশনের হার কী হয়ে যায়? বৃদ্ধি পায়, এবং নেফ্রনের অন্তঃপ্রাচীর বা প্রাচীরের ভেদ্যতাটাকে কী করে দেয়? কমিয়ে দেয়, যার ফলে বেশি পরিমাণে মূত্র উৎপন্ন হয়, আর সেই সময় মূত্রটা কী হয়? হালকা হয়। আর যখন অ্যান্টিডাইউরেটিক হরমোন বেশি করিতে হবে মূত্র কম উৎপন্ন হবে, কিন্তু মূত্র কী হবে? ঘন হবে। পারবো না ইনশাল্লাহ? তাহলে তোমাদের সাথে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকিও, দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।